নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করব, আমাদের যারা বিশেষজ্ঞ প্যানেলিস্ট রয়েছেন, যেটা আলোচনা করবেন, যারা যে বিষয়টার উপর আলোচনা করবেন, আমরা সবাই যারা সাধারণ মানুষ রয়েছি, মধ্যবিত্ত মানুষ রয়েছি বা উচ্চ মধ্যবিত্ত মানুষরা রয়েছে, যারা বাজারে যাচ্ছি, প্রতিদিন বাজারে যাচ্ছি, এটা সবজি বাজার বলুন, মাছ বাজার বলুন বা গ্রোসারি সব বলুন, যেখানেই যাচ্ছি, আমরা দিনকে দিন উপলব্ধি করতে পারছি যে আমাদের কী হারে পকেট থেকে টাকা চলে যাচ্ছে। আমরা যদি পেট্রোল পাম্পে যাই, আমরা যদি আমাদের প্রাইভেট কারে বা আমাদের মোটর বাইক বা আমাদের বাড়ির কোনো অন্যান্য গাড়ির মধ্যে যখন পেট্রোল ভরতে যাই বা ডিজেল ভরতে যাই, আমরা দেখছি কি পরিমাণ ডে বাই ডে প্রতিদিন পেট্রোল বা ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা গরিব অংশের মানুষ রয়েছেন এবং যারা আমরা বলি বিপিএল অংশের, বিলো পভার্টি লাইন, দারিদ্র সীমা যারা মানুষ রয়েছেন, তাদের পক্ষে তো এখন একটা বিশাল ব্যাপার হয়েছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি। এই সমস্যাটা শুধু সাধারণ ত্রিপুরা রাজ্যের নয়, এটা গোটা ভারতবর্ষে এই সমস্যাটা রয়েছে। সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগ। আজকের এই সংলাপ অনুষ্ঠানের যে আমাদের যারা রয়েছেন, প্যানেলিস্ট রয়েছেন, আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী জয়ন্ত ভট্টাচার্য এবং রাজ্যের সমাজকর্মী প্রদীপ্ত রায়। আমি প্রথম প্রদীপ্তবাবু থেকে শুরু করবো। প্রদীপ্তবাবু, গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যও দেখছি, আমরা যখন ডে বাই ডে যাচ্ছি, দিনের পর দিন যাচ্ছি, বাজারে যাচ্ছি, এবং আমরা দেখছি সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা গুরুত্বপূর্ণ, যেটা গত 9 দিন ধরে কন্টিনিউয়াসলি কিন্তু ডিজেল এবং পেট্রোলের দাম বেড়ে চলছে। যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে শ্রীলঙ্কা বা যদি নেপাল কম্পারেটিভলি আমরা তুলনা করি, ভারতবর্ষে কিন্তু গত 9 দিন, আজকেও বেড়েছে তেলের দাম, একটা বিশাল মাত্রায় বৃদ্ধি, পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে চলছে। এবং এটার আমরা একটা রিফ্লেকশন দেখছি বাজারে, মার্কেটেও কিন্তু একটা বিশাল দ্রব্যমূল্য যে বৃদ্ধি, সেটা কিন্তু বিশাল আকার ধারণ করছে। এবং ডাল আপনি বলুন, তেল বলুন, শাকসবজি বলুন, এই বিষয়টা পরে আসছি। এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি এবং এতে যে জনসাধারণের সাফারিংস, এতে করে কিন্তু আমরা যেটা দেখি, কোনো রাজনৈতিক দল, এখন হয়তো সামনে লোকসভা নির্বাচন, কিছু কিছু রাজনৈতিক দল রাস্তায় নামবে। আমরা দেখেছি কেন্দ্রে যারা শাসক দল রয়েছেন, ওনাদের সর্বভারতীয় সভাপতি আজকে প্রেস মিট করেছেন, বলেছেন পেট্রোল বা ডিজেলের দামের উপর কালকে পেট্রোলিয়াম মন্ত্রী একটা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী একটা আপনার বিবৃতি দেবেন, এটা কি করে কন্ট্রোল করা যায় ওনারা দেখছেন। তো সবাই আবার ময়দানে ইলেকশনের ঠিক 1 বছর, লোকসভা নির্বাচনের 1 বছর আগে আবার উত্তীর্ণ হচ্ছেন। কিন্তু আলটিমেটলি এই যে বিগত দিনে যেটা প্রাইস রাইজ যেটা আমরা বলবো বা ইনফ্লেশন রেট হচ্ছে, সেটাতে কিন্তু মানুষ সাফার করছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো যারা সরকারে রয়েছেন, এদের কিন্তু কোনো উদ্যোগ নেই। আপনি কি বলবেন? আসলে ভারতে যে ট্যাক্স যেটা আসে, ভারত সরকার যে ট্যাক্সটা আদায় করে, সেটা সবচেয়ে বেশি আদায় হয় পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে। কারণ এই যে বিভিন্ন দেশের থেকে যে আমাদের এখানে পেট্রোলের বা ডিজেলের দামটা বেশি, কারণ দেখা যাবে যে প্রায় 21 টাকা 22 টাকার মতো শুধু এক্সাইজ ডিউটি আছে প্রতি লিটার পেট্রোলে। 26 টাকার কাছাকাছি হচ্ছে ওই ক্রুড অয়েল পার লিটার পড়ছে আমাদের দেশে নিয়ে আসতে। রিফাইনারিগুলো 4 টাকার মতো রাখছে। তারপর এজেন্সিগুলো যখন বাজারে দিচ্ছে, তার উপর 21 টাকা 22 টাকার মতো এক্সাইজ ডিউটি আছে, তারপর আবার রাজ্যের ট্যাক্স আছে। এটা আবার জিএসটির মধ্যে নেই, এখনও পেট্রোলিয়াম পণ্য জিএসটির মধ্যে ঢোকেনি। তো সব মিলিয়ে দাম বেড়ে যাচ্ছে। 3-4 টাকার মতো হচ্ছে পেট্রোল ডিলাররা, মানে ডিজেলের যারা এখানে এজেন্সি আছে, ওরা পাচ্ছে। তো এই সব মিলিয়ে আমাদের এখানে দামটা প্রচুর। এই দামটার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুপক্ষই পেট্রোলের উপর বিরাট পরিমাণ ট্যাক্স চাপিয়ে রেখেছে, তার জন্য পেট্রোলের দামটা বেশি। অন্য জায়গায় পেট্রোলের উপর সেই ট্যাক্সটা নেই। এখন ইন্ডিয়াতে, মানে আমাদের দেশে পেট্রোল থেকে বা পেট্রোলিয়ামজাত পণ্য থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ বা রাজস্ব নেওয়ার প্রয়োজন পড়ছে সরকারের। এবং আমরা সবাই জানি যে মানে ডিজেল বা পেট্রোলের যদি দাম বেড়ে যায়, তাহলে সেখানে অন্য সমস্ত পণ্যের দাম বাড়বে, কারণ ট্রান্সপোর্টেশনের সঙ্গে জড়িত। তো ফলে এটা নতুন করে এই ব্যাপারে কিছু বলার নেই। যে বিষয়টা বলার সেটা হচ্ছে এই বাধ্যবাধকতা কেন, এই যে সামাল দেওয়ার জন্য এখন মিটিং হবে, অনেক কিছু হবে, তো এই বাধ্যবাধকতা কেন? তো আমাদের দেখবো যে আসলে ভারতবর্ষে যে ট্যাক্স কালেকশনের যে বিষয়টা, সেটাই তো গোলমেলে। কারণ হচ্ছে
আমাদের এখানে 52 থেকে 53,000 কর্পোরেট হাউস মানে ইন্ডাস্ট্রিগুলোকে যে পরিমাণ সাবসিডি দেওয়া হচ্ছে, সেই সাবসিডির পরিমাণটা প্রায় 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা। আর সে জায়গায় দেখা যাচ্ছে যে এই যে সাবসিডিটা দেওয়া হচ্ছে, এমনিতে কর্পোরেটরা যে ট্যাক্স দিয়ে থাকে, এই ট্যাক্সটা ধরা হচ্ছে যে যারা 1 কোটি টাকা প্রফিট করে ওরা ট্যাক্স দেবে 28%, যারা 500 কোটি টাকার উপর প্রফিট করবে ওরা ট্যাক্স দেবে 21%। কিন্তু এফেক্টিভ ট্যাক্স যেটা হয় সেটা দেখা যায় 0%। 53,000 ইন্ডাস্ট্রি 0% ট্যাক্স দেয়, কারণ এফেক্টিভ ট্যাক্স একটা অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন বলে একটা হিসেব আছে, মানে হিসেবের জাগলারি আছে, সেটা করে কিন্তু ওরা আসলে কোনো ট্যাক্স দেয় না। কর্পোরেট ট্যাক্স হয় না আমাদের। তাহলে ট্যাক্সটা কারা দিচ্ছে? ডাইরেক্ট ট্যাক্স থেকে অনেক বেশি ইনডাইরেক্ট ট্যাক্স হয় আমাদের দেশে। এটা সাধারণ মানুষ যখন পণ্য কেনে, পরিষেবা কেনে, তখন সেই ট্যাক্সটা দেয়, মানে পরোক্ষ কর যাবে। অর্থাৎ সেই ট্যাক্সের টাকাটাই কিন্তু জমা হচ্ছে। একটা আষাঢ়ে গল্প আছে না, যে ট্যাক্স দিয়ে আমরা দেশের উন্নতি করছি, রাষ্ট্রের উন্নতি করছি। গল্পটা হচ্ছে আমরা কিন্তু ট্যাক্সটা দিচ্ছি, কিন্তু ট্যাক্সটা কোথায় যাচ্ছে, কী কাজে লাগে সেটা কিন্তু আমরা জানি না। ফলে দেখা যাচ্ছে যে এই যে সাবসিডি পোর্শন, এই যে জিনিসপত্রের যখন দাম বাড়ে, একটা জিনিস আমরা বলবো যে এই যে টাকার দাম, তুরস্কে লিরার দাম আছে 37,000 লিরা, মানে হচ্ছে $1। সেখানে বেতন হয় 1 কোটি 2 কোটি লিরা। ঠিক আছে, তো আমাদের এখানে আমাদের দেশে কি হচ্ছে, মানে টাকার মূল্য, মানে সেখানকার যে টাকা সেই লিরার মূল্য কিন্তু অনেক কম, তো সেইভাবে তার বেতন ওই রকম আছে। গত 5 বছরে আমাদের এখানে পণ্যের দাম বেড়েছে 72%, সমস্ত পণ্যের গ্রস হিসাব করলে। খাদ্য পণ্যের দাম বেড়েছে, মানে ফুড কমোডিটিসের দাম বেড়েছে 158%। আর স্বাভাবিক রোজগার বেড়েছে মানুষের 38%। এই রোজগার যে 38% বেড়েছে, তার মধ্যে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে 50টা প্রথম যে 50টা ফ্যামিলি আছে তাদের রোজগার বেড়েছে 120%। আর নিচের যে মানুষগুলো আছে তাদের রোজগার বেড়েছে 8%। সব মিলিয়ে গড় করে 38%। তো 8% রোজগার বেড়েছে, 72% মূল্য বেড়েছে, পণ্যের দাম বেড়েছে। এই অবস্থাটা কিন্তু একটা ডিসব্যালেন্স করে দিয়েছে সমস্ত কিছুকে। এই জন্য কার্টেল করছে, জীবনযাত্রার মানের অবনতি হচ্ছে, সামগ্রিকভাবে মানুষ তার যে উপায় উপকরণগুলি কিনছে, ক্রয় করছে, সেখানে তার একটা কার্টেল করতে হচ্ছে। এই অবস্থাটা বর্তমানে আছে। এবং যত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সেটা হচ্ছে ট্যাক্সটা চাপানো হচ্ছে। এই ট্যাক্সটা চাপিয়ে সামাল দিতে চাইছে। মূল বিষয়টা কি হচ্ছে, মানে আজকে যে সরকার ক্ষমতায় আছে শুধু সে সরকারের ব্যাপার নয়, তার আগেও হয়েছে। 4.5 লক্ষ কোটি টাকা 11-12 এই সময়টাতে যে সাবসিডি দেওয়া হয়েছিল, আর 1,54,000 টাকা সাবসিডি ছিল শুধুমাত্র মানে কৃষক এবং এই যে রেগা ফেগা এই সমস্ত কিছু নিয়ে সাবসিডি। অর্থাৎ ভারতবর্ষের মানে 95% লোকের জন্য সাবসিডি বরাদ্দ ছিল, সেটা ছিল 1,54,000 কোটি টাকা। আর 5%-এর জন্য যে সাবসিডিটা ছিল, যেটাকে ইনসেন্টিভ বলা হয় সাবসিডি না বলে, সেটা ছিল 4.5 লক্ষ কোটি টাকা। ফলে টাকাগুলি কিন্তু ওদের হাতে পৌঁছে যাচ্ছে। মানে মুনাফা না শুধু, মানে গভর্নমেন্টের যে ফান্ড আছে সেই ফান্ড বা বাজেটের টাকাটা কিন্তু, ট্যাক্সের টাকাটা কিন্তু ওদের কাছে পৌঁছে যাচ্ছে ইনসেন্টিভ বা সাবসিডি হিসেবে। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কি দেখি, যখন কোনো জিনিসের দাম বাড়ে সেটা কি করে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই জায়গাটা যখন কমে যাচ্ছে, মানুষ সাবসিডাইজড যখন পাচ্ছে না কোনো জিনিস, তখনই সমস্যাটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে মানুষের আয় যখন কমে যাচ্ছে, তখন সে পণ্য কেনার ক্ষেত্রে সে সমস্যায় পড়ছে। নাহলে পরিষ্কার হচ্ছে কি, জিনিসের দাম বাড়বে, আমার ডিএ বাড়বে, আমি সামাল দিয়ে দেবো। মানে যেটা হয় সরকারি কর্মচারীর ক্ষেত্রে, ডিয়ারলেস অ্যালাউন্সটা মানে কি, জিনিসের দাম বাড়ছে, তোমাকে আমি বেশি বেতন দিয়ে দিচ্ছি, সেই বেতনের টাকা দিয়ে তুমি মালটা কেনো। তো সাধারণ মানুষ যেহেতু মাত্র 3% কর্মচারী, সরকারি কর্মচারী ভারতে, আর তার সঙ্গে মানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার ব্যবসায়ী মিলার কতজন আছে, 90% মানুষই তো আসলে সেই অর্থে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। ফলে তাদের কিন্তু কেনাকাটার সমস্যাটা হচ্ছে বেশি। জিনিসের দাম তো সবার জন্যই বাড়ছে, এফেক্টেড ওরাই বেশি হচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু আমাদের এমন একটা সমস্যায় নিয়ে যাচ্ছে যে সাধারণভাবে আজকে কিছু কেনাকাটার পরে কালকে আমি কি কিনবো সেটা কিন্তু ভাবতে হচ্ছে একটা বিরাট অংশের মানুষের। শহরবাসী মধ্যবিত্তরা হয়তো কিনে নিচ্ছে, বাজারে যদি পটলের দাম 80 টাকা হয়, সে হয়তো 400 গ্রামের বদলে 300 গ্রাম পটল কিনে নেবে, কিন্তু সে পারছে না হচ্ছে সেই গত দিনের কথা। এবার অসংগঠিত মানুষ যারা আছে, যারা দিন আনে দিন খায়, শ্রমজীবী মানুষ, এদের সংখ্যাটা তো আমাদের দেশে অনেক অনেক বেশি, এরাই সমস্যায় পড়ছে।
এবং এই সমস্যাটাকে উত্তরণের জন্য প্রথম বিষয়টা হচ্ছে যে এই যে সাবসিডি ইনসেন্টিভের যে বিষয়টা আছে, এই যে ট্যাক্সেশনের বিষয়টা আছে, এই জিনিসটা কিন্তু পুনর্মূল্যায়নের বিষয় আছে। এই পুনর্মূল্যায়নটা করবে কে? যে করছে, যারা করছে এরা জেনে বুঝেই করছে, এর কোনো রাস্তা নেই। মানে এরা যে সুবিধাটা দেওয়ার জন্যই তোরা সরকারে বসেছে। ইউপিএ সরকারে হয়েছে, এখনো হচ্ছে, মাত্রাটা হয়তো আরো বেড়ে গেছে। মানে মৌলিক পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে মাত্রার। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি এখন আমরা একটা সমূহ সংকটের মধ্যে পড়ছি। এই যে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, অসন্তোষ হচ্ছে, বিক্ষোভ না হলে অসন্তোষ তো আছে। আপনি যদি বিভিন্ন টিভি চ্যানেলগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে সরকারের বিরুদ্ধে সবাই কথা বলছে এখন। আমার মনে হয় এই মুহূর্তে মানে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের কাছে একমাত্র সেফেস্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা, আর কোনো রাজ্যে তার কাছে সেফ নয়। ঠিক আছে, ত্রিপুরাতে কোনো বিরোধী বক্তব্য নেই, আর সব জায়গাতে বিরোধী বক্তব্য আছে। আমি অন্তত মানে এই গতকাল এবং পরশু অন্তত 12টা শহরের যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, মানে মানুষের থেকে যে মতামত নেওয়া হয়েছে, দেখলাম সবাই বিরুদ্ধে বলছে। এই সিচুয়েশনে বিজেপি সভাপতি বসবে না তো কী করবে? সে তো বসতে বাধ্য হবে, কারণ গণ অসন্তোষ তো আছে। কিন্তু অসন্তোষ থেকে পরিত্রাণ পেতে গেলে এমন কিছু চেঞ্জ তার পক্ষে করা সম্ভব নয়, কারণ বাধা আছে তো ওদের কাছে, কর্পোরেটদের কাছে সে তো বাধা আছে। কর্পোরেটদের কাছে সে দায়বদ্ধ হয়েই সরকারে বসেছে, মানুষের কাছে দায়বদ্ধ হয়ে সরকারে বসেনি। কারণ আমাদেরটা কিন্তু জনগণতন্ত্র নয়, সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র এবং জনগণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে। মানুষের গণতন্ত্র নয়, সংসদ ভিত্তিক গণতন্ত্র। এবং সংসদে যাদেরকে বসানো হচ্ছে তারা যে দায়বদ্ধতা নিয়ে বসেছে সেই দায়বদ্ধতা অনুযায়ী ওরা জিনিসপত্রের দাম বাড়াতে বাধ্য হচ্ছে, ট্যাক্সগুলিকে ওইভাবেই তারা ডিস্ট্রিবিউট করতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। জয়ন্ত দা, আমার মনে হয় প্রদীপ তো যেভাবে বলেছে আমার মানে অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। এখন আমরা দেখছি যে আমাদের দেশে গরিব ক্রমাগত গরিব হচ্ছে এবং ধনী ক্রমাগত ধনী হচ্ছে, এবং সেটা এমনি এমনি হচ্ছে না। স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 1% মানুষের কাছে প্রায় 70% ওপর সম্পদ রয়েছে। সম্পদ বলতে তার বিভিন্ন অ্যাসেট এবং ধন সব কিছু মিলিয়ে। এবং যখন লিবারেল ইকোনমি চালু করা হলো নরসিংহ রাওয়ের সময়, উদার অর্থনীতি, উদার অর্থনীতি, তার কিছু ভালো দিকও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এর উদার অর্থনীতি চালু করার মানেই হচ্ছে যে কর্পোরেট হাউসদেরকে পুষ্টি দিতে হবে, তাদেরকে অনেক কিছুতে ছাড় দিতে হবে, তাদেরকে অনেক রকমের ইনসেন্টিভ দিতে হবে। আজকে যদি আমরা দেখি যে ব্যাংকের ঋণ খেলাপি কার হচ্ছে? যাদের টাকা আছে তাদের হচ্ছে। আম্বানির ব্যাংক খেলাপি হচ্ছে, ঋণ খেলাপি হচ্ছে। এরকম বড় বড় কর্পোরেটদের ঋণ খেলাপি হচ্ছে। এমনকি এই ত্রিপুরাতেও অনেকের ঋণ খেলাপি হয়েছে যাদের টাকা অনেক বেশি। কিন্তু একজন সাধারণ কৃষকের কিন্তু ঋণ খেলাপি হচ্ছে না। এবং তার কিন্তু ডিমান্ডও সেভাবে নেই। এরকম অজস্র ঘটনা ঘটেছে আত্মহত্যা, এবং এটা সত্যি। তাহলে একটা জিনিস হচ্ছে যে আর মানুষের মানে এই যে মধ্যবিত্তদের অবস্থা, মধ্যবিত্তরা কি করে? সাধারণত তারা নিজেরা কিন্তু তাদের এন্টারপ্রিনারশিপ কম থাকে। ওরা অন্যের কলকারখানায় কাজ করে। এর জন্য কি হয়, ওদের খুব স্কিলড হতে হয়, পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছুতে। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিদ্যা এখন কিনতে হচ্ছে। বিভিন্ন সে যে কোনো স্ট্রিমেই হোক, তাকে প্রচুর ডোনেশন দিয়ে বা অনেক কিছু দিয়ে বা ডেভেলপমেন্ট ফিস দিয়ে ইত্যাদি দিয়ে বড় বড় ইনস্টিটিউশনে তাকে যেতে হচ্ছে, কারণ না হলে সে সেভাবে চাকরি পাবে না। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অনেক অনেক টাকা ডোনেশন দিয়ে তারপর মেডিকেলে ভর্তি হতে হচ্ছে। তো আমরা একটা দেখছি যে, এবং আমাদের দেশে মানে এই যে দ্রব্যমূল্য যে বেড়ে যাচ্ছে এর উপর কোনো রকমের নিয়ন্ত্রণ সরকারের থাকে না। যে আজকে আমরা দেখলাম যে আজকের বাজার দর এই, একটা নোটিশ টাঙিয়ে দিল যে কালকে এই ছিল, আজকে এই বেড়ে গেছে। কেন বেড়েছে? এর কিন্তু কোনো রকমের অজুহাত নেই যে এটা কেন বেড়েছে। এবং এটা লক্ষ্য করা গেছে যে এই যে বেবি ফুড এবং মেডিসিন, এর দাম যেভাবে বেড়েছে,
যদিও এখন মানে জেনারিক মেডিসিন একটা চালু করার চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে যে মানে সাংঘাতিকভাবে লাফিয়ে লাফিয়ে বেবি ফুড এবং ওষুধের দাম বেড়েছে। এবং তার কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ কেউ নিয়ন্ত্রণ করতেও পারছে না। নিয়ন্ত্রণ করতে পারছে না। এর কারণ হচ্ছে যে এই সমস্ত কর্পোরেট হাউসরা বিভিন্ন নির্বাচনের আগে পলিটিক্যাল পার্টিদেরকে ডোনেট করে, নানাভাবে ডোনেশন দেয়, এবং এই কারণেই কিন্তু তাদের টিকিটে বাধা থাকে। এবং পরবর্তীকালে তাদেরকে মানে সাবসিডি হোক, ইনসেন্টিভ হোক, এসব দিতে বাধ্য থাকে, এবং যার ফলে এসেনশিয়াল কমোডিটিস মানে প্রাইস রাইজ হয়ে যাচ্ছে মারাত্মক। এবং আমি বলবো যে কর্মচারীরা তবু সেটা কিছুটা মেটাতে পারে, কারণ কর্মচারীদের কিন্তু কোনো না কোনোভাবে কিছু মানে এই যে ডিয়ারনেস অ্যালাউন্স আছে সেটা বাড়ানো হয়, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কি হয়? হ্যাঁ, তার তো লিমিটেড একদম ইনকাম থাকে আছে। আর এখন তো দেখা যাচ্ছে যে কৃষিতে সে যে পরিমাণ একজন কৃষক মানে ছোট কৃষকরা যে পরিমাণ ইনভেস্ট করছে সেটাই সে তুলতে পারছে না। যে একজন সবজি চাষি ধরা যাক যে সে ফুলকপি চাষ করলো বা ধান চাষ করলো ইত্যাদি, দেখা যাচ্ছে যে তার যে ইনভেস্টমেন্ট এবং তার যে ডেইলি লেবার, তার নিজের শ্রমটাকেও যদি আমরা ধরি মানে কি ধরতেই হবে, সব মিলিয়ে দেখা যাচ্ছে সে মানে ফসল কাটার পর সেটা বিক্রি করার পর তার মানে সেই টাকাটাই উঠে আসছে না, মানে তার শ্রম এবং তার যে পুঁজি, দুটো মিলিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে তাদের অবস্থা আজকে কোন জায়গায় যাচ্ছে। এবং আমরা দেখছি যে ভারতবর্ষের শিক্ষিতের হারটা কি বাড়ছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু স্কিল্ড মানুষের সংখ্যা কমছেই, সেভাবে বাড়ছে না। দেখা গেছে যে জার্মানে প্রায় 85 থেকে 90% মানুষই স্কিল্ড, কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে স্কিল্ড নয়। স্কিল্ড নয়। চীনে আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক বেশি স্কিল্ড মানুষ তৈরি হচ্ছে। তো এই যে স্কিল যদি না থাকে তাহলে তার রোজগারের পথটা বন্ধ হয়ে যায়। আমার মনে হয় একটা সাংঘাতিক রকমের একটা মানে খারাপ দিকে আমরা চলেছি, এবং এটা বেশ মানে আমি বলবো যে মানে বেশ কয়েক দশক ধরেই এটা চলছে, এবং ইদানিং সেটা মানে প্রকট হতে চলেছে। আমার মনে হয় সরকার যদি কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা না করতে পারে, দাম বেঁধে দিতে না পারে, সরকার, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। আর এই যে তেলের দাম, তুমি যেটা প্রথমেই বললে যে তেলের দাম আজকেও 15 পয়সা বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, গত 9 দিন ধরে টানা বাড়ছে। এবং এই যে ফুয়েল যখন দাম বাড়বে তার এফেক্ট পড়বে সমস্ত কমোডিটিজের উপর, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, এবং একটা যে কোনো জায়গা থেকে ট্রান্সপোর্ট করতে হয়, বাইরে থেকে কমোডিটিজ আনতে হয়, তারপর রাজ্যে নিয়ে এলো এক জায়গা থেকে অন্য জায়গায় সেটাকে নিতে হয় আড়তদারদের কাছ থেকে বা স্টকিস্টদের কাছ থেকে। কাজেই এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ঝোঁক, যে ফুয়েল প্রাইসটা বেড়ে যাওয়া, ক্যারিং চার্জটা তো বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। কাজেই এর ফল কিন্তু ভুগছে সাধারণ মানুষ। এবং একটা বলা হয়েছে যে কর্মচারী কত শতাংশ, এবং এখন যেহেতু কর্মচারীদের বেতন ইত্যাদি বাড়ানো হচ্ছে, মানে সারা দেশের কথা আমি বলছি, সেখানে কিন্তু আউটসোর্সিংয়ের ঝোঁক বেড়ে গেছে। অর্থাৎ 100 জন যদি কর্মচারী থাকে তাহলে 150 জনকে ঢোকানো হচ্ছে যাদের পার্মানেন্ট কোনো জব নেই, তাদেরকে আউটসোর্সিং করা হচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যমে, এবং কন্ট্রাক্টরকে যদি মানে তার প্রাপ্য হয় 100 টাকা, সেখানে তাকে দেওয়া হচ্ছে 50 টাকা, এবং সে যা বলবে তাই তাকে মানতে হবে, না হলে তার চাকরি আর থাকবে না। তো আমার মনে হয় ভারতবর্ষ কিন্তু মানে বেশ মানে অর্থনৈতিকভাবে খারাপের দিকেই যাচ্ছে। আমি বলছি সাধারণ মানুষের ক্ষেত্রে। এমনিতে প্রবৃদ্ধির হার, জিডিপি, তার ট্রেন্ড ইত্যাদি যদি আমরা দেখি, সেটা যদি কিছুটা সন্তোষজনক মনেও হয়, কিন্তু সাধারণ মানুষের হাতে মানে টাকা কমে যাচ্ছে এবং ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আমার মনে হয় একটা খুব মানে খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। একদম, যেটা আমাদের দুজন প্যানেলিস্ট যেটা বললেন, এবং লাস্টে যেটা জয়ন্তদা বললেন যে খুব একটা খারাপ অবস্থার দিকে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন, গরিব মানুষ রয়েছেন, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে একটা বিশাল একটা দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রথমে আলোচনার শুরুতে প্রদীপ্তবাবু যেটা বলেছিলেন যে আমাদের দেশের যেটা বললেন প্রাইস রাইজ বা যেটা জয়ন্তদা বললেন এসেনশিয়াল কমোডিটিস, আমরা যেটা যদি দেখি একটু পরিসংখ্যানটা, তাহলে গত 5 বছরে 8টা এসেনশিয়াল কমোডিটিস যে রয়েছে, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা রয়েছে 8টা,
গত 5 বছরে এটার যে মূল্য বৃদ্ধি প্রায় 72% হয়েছে। এবং এখানে যদি দেখি যে মানে পার ক্যাপিটা যেটা রয়েছে ইনকামের যেটা বেশ রয়েছে, মাত্র এখানে গ্রোথ হয়েছে 38% রয়েছে, যেটা প্রদীপ বলেছিলেন 158.09, যেটা এই এসেনশিয়াল কমোডিটিজের আরেকটা জিনিস রয়েছে যেটা আমরা যদি দেখি ডিম, মাছ, মাংস, দুধ, এদের শার্প যারা ইনক্রিজ হয়েছে এটা 158.07%। এর মধ্যে পার্ট করে আছে কফি রয়েছে, গম রয়েছে, চা রয়েছে, এবং যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা রয়েছে সেটা মোটামুটি যেটা জয়ন্ত যা বলছিলেন জিডিপি রেট লাস্ট এবার হাইয়েস্ট হলো 146.50, এবং ইনফ্লেশন যেটা রেট রয়েছে প্রাইস রাইজ যেটা প্রদীপ শুরুতেই বলার চেষ্টা করেছিলেন, এখন হাইয়েস্ট এই কয়েক বছরে হাইয়েস্ট হয়েছে 12.17% কিন্তু রেট গ্রোথ করেছে ইনফ্লেশন রেটটা। এটা কিন্তু একটা বিশাল ভাবার বিষয়। তো এবার যেটা আমি দ্বিতীয় পর্যায়ে যেটা প্রদীপ্তবাবুর কাছে যেটা জানতে চাইবো যে এই যে ইনফ্লেশন রেট বলুন বা এই যে জয়ন্ত যেটা বললো জিডিপি, এগুলো সব তথ্যের সব কচকচা নিয়ে আলটিমেটলি যারা জয়ন্ত একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বাজারটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের, আমি রাজ্য সরকারকে যুক্ত করে বলছি, কেন্দ্রীয় সরকারকে যুক্ত করে বলছি, সরকারকে একটা মানে প্রয়োজনীয় একটা ব্যবস্থা নিতে হবে, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে টোটাল বাজারটাকে কন্ট্রোল করার জন্য, না তো লাগামহীনভাবে মূল্য বৃদ্ধি এবং লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি চলে যাচ্ছে। আপনি কি বলবেন? এক নম্বর আমরা যারা ত্রিপুরাতে ফিরে আসি, আমাদের রাজ্যে যদি ফিরে আসি, ধরুন ত্রিপুরার প্রথম সমস্যা হচ্ছে ত্রিপুরাতে বড় কোনো নদী নেই, ফলে বন্যা হলে পলি জমে না নদীর দুধারে, ফলে এখানে মাটির যে উর্বরা শক্তি সেটা কিন্তু কম। সেজন্য এখন গাঙ্গেয় উপত্যকা, গাঙ্গেয় সমতল ভূমিতে যেভাবে উৎপাদন হয়, কিংবা কাবেরী বেসিনে যেভাবে উৎপাদন হয়, মহানদী বেসিনে যেভাবে উৎপাদন হয়, নর্মদা বেসিনে যেভাবে উৎপাদন হয়, আমাদের এখানে ত্রিপুরাতে কিন্তু সেভাবে উৎপাদন হওয়া সম্ভব নয়। এখানে উৎপাদন খরচা অনেক বেশি আছে। এজন্য আপনারা নিশ্চয়ই জানেন যে কুমড়ো বা তরমুজ আসছে মাইসোরের অঞ্চল থেকে, মানে গুন্দালপেট বলে কর্ণাটকের একটা অঞ্চল আছে, সেই কর্ণাটক থেকে কুমড়ো আসছে, কিন্তু মিষ্টি কুমড়ো, ঠিক আছে। মহারাষ্ট্র থেকে টমেটো আসছে, তারপর বরপেটা বা ওই সমস্ত অঞ্চল থেকে সবজি আসছে। ত্রিপুরার যে টোটাল যে সবজির যোগান আছে তার কিন্তু, এবং মাছের যোগান যেটা আছে, ডিমের যোগান আছে, ডিম মাছ তো পুরোটা প্রায় 90% বাইরে থেকে আসছে, আর সবজির যে যোগান আছে 75% আসছে বাইরে থেকে, দক্ষিণ ভারত থেকে আছে, অতটা রাস্তা ঘুরে তারপর আসছে, ফলে ট্রান্সপোর্টেশন কস্ট আছে। এবং ত্রিপুরা এমন একটা লোকেশন আছে, জিওগ্রাফিক্যাল লোকেশনে, যেখানে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু তার প্রকৃত মূল্যের সমান। এবং ত্রিপুরাতে যে নিজস্ব উৎপাদন হচ্ছে না, এবং এখানে উৎপাদন ব্যয় অনেক বেশি, যে ঢেঁড়স ত্রিপুরাতে ফলাতে গেলে যে টাকা খরচা হবে, ট্রান্সপোর্টেশন দিয়ে তার চেয়ে কম খরচা এসে ত্রিপুরাতে পৌঁছাচ্ছে। ফলে এখানে এই সমস্যাটা আছে। ত্রিপুরার যে তথাকথিত গেরস্থরা যে বানাচ্ছে, সেই উৎপাদনে তাদের নিজেদেরই ভরণ পোষণ হচ্ছে না, বাস্তব সমস্যা আমাদের রাজ্যের ক্ষেত্রে। এবার তাহলে ট্রান্সপোর্টেশন একটা বিরাট খরচা আছে, এবং ত্রিপুরার ক্ষেত্রে এই খরচাটা আমাদের সবসময় মাথায় রাখতে হচ্ছে। এরপর যেটা হচ্ছে কালোবাজারে নিয়ন্ত্রণ করছে, যেহেতু পুরোটাই হচ্ছে নিয়ে আসা হচ্ছে, নিজস্ব উৎপাদন কিছু নেই, ফলে কিন্তু ফরেদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে আছে ত্রিপুরার মার্কেটটা, মহাজনদের উপর নির্ভরশীল হয়ে আছে, পাইকারদের উপর নির্ভরশীল হয়ে আছে, তারপর রয়েছে কালোবাজারের আছে, এদের পুরো কন্ট্রোলটা আছে। ফলে ত্রিপুরাতে কি হয়, অন্যান্য জায়গা থেকে সমস্যাটা আরও প্রকট হয়ে যায়, কারণ এরা কন্ট্রোল করছে, কারণ ত্রিপুরাতে নিজস্ব উৎপাদন তো নেই। ওখান থেকে যা আসবে, তারপর এই যে মধ্যস্বত্বভোগীরা যার কমিশন রেখে মাল স্টক করে দিয়ে বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দিয়ে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এবং আজ পর্যন্ত গত 10-12 বছরে আমরা দেখিনি, এখনও দেখছি না যে সত্যিকারের বাজারকে কন্ট্রোল করার জন্য কোনো সরকারি পদক্ষেপ আছে। তার জন্য দেখা যাচ্ছে যা হওয়ার তাই হচ্ছে, প্রতি ক্ষেত্রে দাম বাড়ছে। অন্তত সারা ভারতের নিরিখে দেখা যাবে যে সমস্ত জিনিসপত্রের দাম ত্রিপুরাতে কিছু হলে অন্তত 10 থেকে 20% বেশি আছে, কোথাও কোথাও 50% বেশি আছে। এখন সেটা কি সমস্যা হয়, শহরবাসীর কাছে হয়তো ততটা সমস্যা নয়, কিন্তু গ্রামে যে মানুষরা থাকে, সাধারণ মানুষ যারা থাকে, দারিদ্র্য সীমার নিচে যারা আছে, তারা এই ব্যাপারে ভীষণ ভীষণ সমস্যায় পড়ছে। এখন ওই চিতল মাছ, ইলিশ মাছ, সেগুলি হচ্ছে বড় লোকের মাছ, সেগুলি আমরা আর খাওয়ার কথা চিন্তা করি না এখন, কারণ এরকম দাম সেটা বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে কাঁকরোলের দাম 80 টাকা কেজি, এবার কাঁকরোলও খাবো না, বেগুন 60 টাকা কেজি, সে বেগুনও খাবো না, খাবোটা কি, এরকম একটা পরিস্থিতি চলে গেছে। এইটা এখন মুশকিলটা হচ্ছে, এই ব্যাপারে মানুষের ইন্ডিভিজুয়ালি কিছু করার তো ক্ষমতা নেই এখানে। একজন ভুক্তভোগী মানুষ সে ক্ষোভ ব্যক্ত করতে পারে, কিন্তু সে তো আটকাতে পারছে না বিষয়টাকে। আটকাতে গেলে যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার, সেটা কিন্তু
নেওয়া হচ্ছে না, আগেও নেওয়া হয়নি, এখনও নেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আমি একদম মাইক্রো লেভেলে যেটা বলছি, ঠিক আছে, মানে নিজস্ব আমাদের চারপাশের যে অভিজ্ঞতা সেটার থেকে আমি বলছি। এখন সেই জায়গাতে কীভাবে কমানো যায়, যেহেতু বাইরে থেকে আসছে, এখন ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, তার মানে ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে ত্রিপুরার আমাদের এই বাজারের যে চাহিদা সেটা ভীষণভাবে যুক্ত, এটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারছি না। কারণ আমাদের যে এশিয়াটিক ভিলেজ, মানে একটা গ্রামীণ অঞ্চলে সমস্ত কিছু পাওয়া যায়, বাইরে যদি আমি 2 মাস নাও যাই তাও আমার চলে যাচ্ছে খোরাক, এটা ত্রিপুরাতে নেই। এবং ত্রিপুরাতে নেই বলেই আমরা এই ভুক্তভোগীটা হচ্ছি। এখন মুশকিল কি হচ্ছে, আমরা একটা অস্বস্তি দোটানার মধ্যে পড়ে গেছি। এখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে আমাদের এখন এই যেমন আমরা চ্যানেলের সামনে বসে কথা বলছি, কিন্তু কথা বলার সত্যিকারের কিন্তু এখন ক্ষেত্রটা সেভাবে নেই, কোনোভাবেই নেই। কোথায় কেউ তো কথা বলছে না এটা নিয়ে, কেউ কথা বলছে না, অথচ সবাই কিন্তু ভুগছে, সবাই ভুক্তভোগী, কিন্তু কেউ কথা বলছে না। আমরা আজকে এখানে বলছি, তারপর কালকে কোথায় কথা বলবো? এই প্রসঙ্গ তো কালকে আলোচনা হবে না, কিন্তু দ্রব্যমূল্য তো কালকেও বৃদ্ধি হবে, পরশুও বৃদ্ধি হবে, পেট্রোপণ্যের দাম পরশুও বৃদ্ধি হবে, ঠিক আছে। এখন বাইরে যেটা হচ্ছে যে এখন অনেক মাথা ব্যথা হয়েছে, আলোড়ন হয়েছে, কিন্তু দামটা তো কমাতে হবে। কমানোর জন্য অ্যাকচুয়ালি এখন যদি প্রশাসনের উপর কিংবা রাজনৈতিক নেতাদের উপর কিংবা যদি ওই বিভিন্ন যে পরামর্শদাতাদের উপর নির্ভর করে যদি আমাদের থাকতে হয়, তাহলে আমরা কমাতে পারবো না। কমাতে হলে পাবলিক ডিমান্ড হতে হবে, পাবলিক ডিমান্ড থেকে কমাতে হবে না। কারণ এই ধরনের আষাঢ়ে গল্প প্রচুর থাকবে, ওই আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে তার জন্য বেড়েছে। তো আমেরিকাতে তো তেলের দাম অনেক কম, জলের দাম বেশি তেলের দাম থেকে, আন্তর্জাতিক বাজারে কমার জন্য ওদের কেন এফেক্ট হচ্ছে না? যেমন ধরুন স্বাস্থ্যক্ষেত্রে আমেরিকার যে খরচা আছে, সেই খরচাটা তার সামরিক ক্ষেত্রে খরচার থেকে কিন্তু 6 গুণ বেশি। এটা আমরা বুঝি না, আমরা মনে করি আমেরিকা যুদ্ধবাজ। আমেরিকা কিন্তু নাগরিকের দায়িত্ব পালন করার জন্য তার সামরিক খাতের খরচার থেকে 6 গুণ বেশি খরচা করতে বাধ্য হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে। ফলে আমাদের যে ক্রয়, আমাদের দ্রব্যমূল্য সব কিছু বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, মানে স্বাস্থ্যক্ষেত্রের দাম বেড়েছে। এখন আমি পরিষেবা নিতে গেলে প্রচুর খরচা আছে। মানুষ খেয়ে কয় টাকা খরচা করতে পারে, চিকিৎসা করাতে গিয়ে অনেক বেশি খরচা হয়, ছেলে মেয়েদের পড়াতে গিয়ে অনেক বেশি খরচা হয়, খরচা তো ওই জায়গায় অনেক বেশি হচ্ছে। তো এই চিকিৎসার খরচা আমরা দেখছি সাধারণ খাওয়া পড়ার থেকে অনেক বেশি, সেই দায়িত্ব তো নিচ্ছে না, ফলে টাকাটা তো বেড়ে যাচ্ছে। আমি বাজারের জন্য 300 টাকা বরাদ্দ রেখেছি, আজকে আমি ডাক্তার দেখাতে আমার 600 টাকা খরচা হয়ে গেছে, ওষুধপত্র প্যাথোলজি সমেত। এবার পরশু দিন যখন আমি বাজারে যাবো, আমি 300 টাকার বাজার না করে আমি 200 টাকার বাজার করতে বাধ্য হবো। এইভাবে তো কাটেল হচ্ছে, দ্রব্যমূল্য তো এইভাবে আমাকে আঘাত করছে। তো সেই জায়গাতে আমার খরচাটা নির্দিষ্ট করার জন্য, কোনো জায়গা থেকে আমার খরচা বাঁচিয়ে দেওয়ার জন্য সরকারি কী দায়িত্ব আছে? কোনো দায়িত্ব নেই। আমাদের এখানে উল্টো, আমাদের এখানে সামরিক খাতে স্বাস্থ্য খাতের থেকে 3 গুণ বেশি খরচা হয়। অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষাতে আমাদের এখানে খরচাই নেই। মাত্র এই যে জিডিপি নিয়ে কথা, আর জিডিপির ব্যাপারটা কি হচ্ছে, এখন 50টা ফ্যামিলির কাছে 57% সম্পত্তি আছে, এবং তাদের সম্পত্তি ডিভাইডেড বাই যদি কোনো হরিপদ পালের সম্পত্তি হয়, দুজনের সম্পত্তি প্লাস করে 2 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে হরিপদ পালের গড় সম্পত্তি হচ্ছে ধরুন $10 লক্ষ। আসলে তো সে 200 টাকা রোজগার করতে পারছে না। জিডিপির মধ্যে তো অনেক মানে ফিগারের স্ট্যাটিস্টিক্সের জাগলারি আছে, এগুলি দিয়ে আমরা বুঝবো না, এগুলি ইকোনমিক্সের তত্ত্বের ব্যাপার। আমরা সাধারণ মানুষ বুঝবো যে গরিব মানুষ কিভাবে বাঁচবে। এখন টাটার সম্পত্তি, আম্বানির সম্পত্তির সঙ্গে যদি আমি যে গ্যাসের চুলা রিপেয়ার করার জন্য যে রোববার সকালে সাইকেল নিয়ে ঘুরছে যে লোকটা, তার সম্পত্তি প্লাস করে যদি 2 দিয়ে ডিভাইড করি, এটা দিয়ে আমি জিডিপি বিচার করব? এটা দিয়ে গ্রস ন্যাশনাল গ্রোথ বিচার করব? সেটা তো করতে পারি না। ফলে এখানে সেপারেট করতে হবে ভারতবর্ষের 90% মানুষের স্বার্থটা কি, তাদের জীবনের ক্ষেত্রে কি বিপর্যয় নেমে আসছে, সেটা হচ্ছে বিচার্য। সেই বিচার্যর সঙ্গে ওই 5% মানে ওই কর্পোরেট বড় লোকের সম্পত্তির অ্যাভারেজ করে যে অর্থনীতিকে ব্যাখ্যা করা হয়, সেটাতে আমরা যেতে পারি না। আমরা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখব, ফলে আমরা দেখব 90% মানুষের সমস্যাটা কোন জায়গায় আছে। সেটা যদি দেখি, আমরা দেখব যে প্রশাসনিক পদক্ষেপের থেকে কোনো রকম কোনো ইনিশিয়েশন নেই, যে কারণে দিন দিন পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে এবং কোনোখানে কোনো বাধা দেওয়ার কোনো বিষয় নেই। ওষুধ কিনতে গেলে কত টাকা, এই যে জেনেরিক ওষুধ বলা হচ্ছে, আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখেছি জেনারেল ওষুধের গুণমান অনেক খারাপ। এটা ঘটনা, কারণ সস্তায় যখন মালটা দিচ্ছে তখন সে ওইখানে কম্প্রোমাইজ করছে। ডাক্তাররা বলে জেনেরিক ওষুধ নিতে যদি বাধ্য হয় মানুষ, তখন কিনতে কোথায় যাবে? তখন সে ব্র্যান্ডেড কোম্পানি থেকে মালটা কিনবে। এবার ব্র্যান্ড মালটা কিনতে গেলে তার কত টাকা বেরিয়ে যাচ্ছে, সেখানে তা থামাতে হবে। আমি বাজারে জেনেরিক ওষুধ রেখে দেবো, তার সঙ্গে ব্র্যান্ডেড কোম্পানিকে বলবো তুমি 10,000 টাকা দামের ওষুধ বানাও, আর জেনেরিক কোম্পানি 100 টাকার ওষুধ বানাবে। 10,000 টাকা ওষুধটা বিক্রি করার জন্য সে কোনো ব্যবস্থা নেবে না? সে কি বসে যাবে? সেই কোম্পানিগুলো চলছে না? চলছে তো, কারণ মানুষ কিনতে বাধ্য হচ্ছে। সেটাই
গুণমানের প্রশ্ন আছে, আরও অন্যান্য বিভিন্ন বিষয় আছে। এই জায়গায় কিন্তু সমস্ত জিনিসের দাম বেড়ে গিয়ে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের জীবনে অবশ্যম্ভাবী জিনিসগুলো যেগুলো আছে সেগুলো করতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই ক্ষেত্রে প্রশাসনকে, সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করতে না পারলে তারা নিজের থেকে উদ্যোগী হয়ে ব্যবস্থা নেবে, মানুষের স্বার্থে কাজ করবে, সেটা একেবারেই একটা আশারে কল্পনা। একদম জয়ন্তদা, যেটা আলোচনা আমাদের চলছে, যেটা প্রথমে যেটা আপনিও বলেছিলেন যে এই যে একটা উদাহরণ, যেটা পেট্রোল নেপালে 54 টাকা করে হচ্ছে, কিন্তু আমার মুম্বাইতে 84 টাকা হচ্ছে পেট্রোল। একদম। এবং দেখা গেছে গত 1-1.5 বছর আগে 94,000 কোটি টাকা এই শুল্ক ডিজেল এবং পেট্রোলের উপর শুল্ক ইম্পোজ করে তোলা হয়েছে, এবং এটা এখন এই গত 6 মাস 8 মাসে দেখা যাচ্ছে 2,00,000 কোটি টাকা এটা মানে ট্যাক্স হিসাবে কালেকশন করছে, রাজ্য সরকারও পাচ্ছে, কেন্দ্রীয় সরকারও পাচ্ছে। তা আলটিমেটলি যেটা জানা যে বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের জন্য পেট্রোল ডিজেলের মূল্যটাকে কন্ট্রোল করা দরকার আছে। এবং যেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন প্রদীপ্তবাবু, যেটা বললেন যে এই যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, ফুরিয়া, মহাজন এবং তারপরে যারা কালোবাজারি রয়েছেন, আমাদের কিন্তু একটা আইন রয়েছে, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955। আমরা দেখি কোনো সময়ই আমরা দেখি না এই আইনটা কিন্তু কঠোর আইন রয়েছে, 7 থেকে 10 বছর পানিশমেন্ট রয়েছে। কোনোদিন কোনো ফুড ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সরকারের সময় এই যে কালোবাজারিরা জেনে শুনে যারা দাম বৃদ্ধি কৃত্রিম সমস্যা তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তো আমরা আমাদের রাজ্যের প্রেক্ষিতে বলবো, এখন যে পরিমাণ একটা ফ্লাড হয়েছে, জিনিসপত্রের দাম আরও বাড়বে। তো যেটা আমরা প্রথমে বলেছিলাম, একটা দুর্গম রাজ্য, এখানে ট্রান্সপোর্টেশনে প্রচুর টাকা লাগে। আমাদের এই অনুষ্ঠান থেকে যেটা সাজেশন আপনি রাজ্য সরকারের কাছে যেটা এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, বিশেষ করে শাক সবজি বা এই যে সাধারণ জীবনযাত্রার জন্য, বেঁচে থাকার জন্য মানুষের যেটা দরকার আছে, সেই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নিতে? না, প্রথম কথা হচ্ছে যে দ্রব্যমূল্যের মানে যেভাবে বেড়ে যাচ্ছে, এখন সরকার যদি বলে যে আমাদের কাছে কোনো মেকানিজম নেই সেটাকে বন্ধ করার, হ্যাঁ, মানে এটা কোনো সরকার বলতে পারে না, কোনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন কোনো সরকার সেটা বলতে পারে না। কারণ সেটা হচ্ছে তার যে জনগণ বা তার যে ভোটার, হ্যাঁ, তাদের প্রতি নৈতিকভাবে একটা অবহেলা করা, এবং সেটা কোনোভাবেই করতে পারে না। আমরা দেখেছি যে যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, অথচ আগরতলা শহরে প্রচুর পেঁয়াজ তখন মজুদ ছিল, হোর্ডিং হয়েছিল প্রচণ্ড পরিমাণে, হ্যাঁ, কিন্তু সেখানে সেভাবে রেড হয়নি, হ্যাঁ, এবং রেড হয়ে এগুলো বেরোয়নি, হ্যাঁ। কাজে আমরা যখন দেখি যে যখন ফ্লাড ইত্যাদি হয় তখনই কিন্তু হোর্ডিংগুলো বেশি হয়, হ্যাঁ। কারণ কি, তখন একটা কৃত্রিমভাবে একটা ক্রাইসিস তৈরি করা হয়, হ্যাঁ, কারণ সাপ্লাই তখন কমিয়ে দেওয়া হয়, হ্যাঁ, এবং সাপ্লাইটা কমলেই কিন্তু ডিমান্ডটা চড়চড় করে বাড়তে থাকে। এটাই হচ্ছে এক ধরনের কালোবাজারি, হ্যাঁ। তখন তারা বেশি দামে সেটা বিক্রি করে দেয়। তো সেই জায়গায় কিন্তু সরকার যদি ইন্টারভেন করে, তার আইন অনুযায়ী, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, হ্যাঁ, তখন কিন্তু সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ট্রান্সপোর্টেশন কস্ট, হ্যাঁ, সেটাও একটা নীতির মধ্যে আনা দরকার, এবং অনেক ক্ষেত্রে মানে এসেনশিয়াল কমোডিটিসের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন সাবসিডিও দেওয়া দরকার। কারণ আমরা দেখি যে আগরতলায় যে কোনো জিনিসের দামের এত মূল্য, সেটা কলকাতায় গেলে সেটা অনেক কমে যায়, প্রায় অর্ধেক হয়ে যায়, হ্যাঁ। অথচ এখানকার মানুষ যারা মানে বিভিন্ন সরকারি বা কোম্পানিতে কাজ করে, হ্যাঁ, তাদেরকে এই বলা হয় যে আগরতলা সিটি একটা সি ক্যাটাগরির সিটি, হ্যাঁ, সেখানে কিন্তু সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেসও কম পাওয়া যাবে, এবং ডিআরএস অ্যালাউন্সও সেখানে কম পাওয়া যাবে, সেন্ট্রাল হারে সেটা দেওয়া হয়, হ্যাঁ। তো এখানে তারা ডিপ্রাইভড, আর সেটা তো আমি ভাবলাম যে যারা কর্মচারী বা এরকম, কিন্তু সাধারণ মানুষের হবেটা কি? হ্যাঁ, এই যে প্রদীপ্তবাবু এত সুন্দর করে বললেন যে এই যে আমাদের এখানে পলি মাটি পড়ে না, এটা ঠিক, যে ব্রহ্মপুত্র এত বড় একটা মাইটি রিভার, হ্যাঁ, সেখানে কিন্তু প্রচুর মানে ফসলের জায়গা আছে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বলি যে এটা 37 লক্ষের একটা রাজ্য, কিন্তু এটা যদি আপনি দেখেন যে 10,000 স্কোয়ার কিলোমিটার থেকে একটু বেশি, হ্যাঁ, মাত্র রাজ্যের, এবং এই রাজ্যে কিন্তু প্রায় 60% আছে বন। কাজে এই যে এখন যে পরিমাণ ল্যান্ড আছে এবং যে পরিমাণ পপুলেশন আছে, হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড পপুলেশন রেশিও করে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে ত্রিপুরায় নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব, বেশি,
হ্যাঁ, কারণ 60% বন। তো এই রকম জায়গাতে মানে যেখানে ল্যান্ড স্ক্যারসিটিও কিন্তু খুব সাংঘাতিক রকম, হ্যাঁ, যে ফসলের জায়গা কোথায়, হ্যাঁ, যে ফসল করার মতো জায়গা কোথায়, এবং এই ফসলের মধ্যে যদি কোঅপারেটিভ সিস্টেমে ক্যাপিটাল ইনভেস্ট করে, হ্যাঁ, যদি ফসল ফলাতে হয় সেই সুযোগও নেই। কাজে ত্রিপুরা রাজ্যে কিন্তু সবসময় মানে নিজস্ব যে প্রোডাকশন, এর দাম কিন্তু মানে সবসময় বেশি থাকবে। এবং এটা আরেকটা জিনিস জানতে, যেটা একটা ইম্পর্টেন্ট কথা বললেন, এই যে 60% বন বাদ দিয়ে যে মানে যে অংশটা রয়েছে, এটার মধ্যে চাষবাস কৃষি আবাদ করে কি স্বয়ং সম্পূর্ণ হওয়া কি সম্ভব? না, সেটাই তো আমি বলছি, এটা সম্ভব নয়। কারণ কি, স্টেট গভর্নমেন্ট বারবারই প্ল্যান নিচ্ছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু কোন গভর্নমেন্ট কি এটা আমার কাছে ইস্যু নয়। আমার কাছে যেটা মৌলিক সমস্যাটা সমাধান সেটা আমার কাছে ইস্যু। হ্যাঁ, তো আজ পর্যন্ত তো আমরা কখন মানে খাদ্যে স্বয়ংভর হতে পারিনি। হ্যাঁ, আজ পর্যন্ত একটা মেগা প্ল্যান নেওয়া হয়েছিল যে সেলফ রিলায়েন্ট হতে হবে ফুড প্রোডাকশন। তাহলে আমরা ফুড প্রোডাকশনে সেলফ রিলায়েন্ট নই, সবজিতেও আমরা সেলফ রিলায়েন্ট। হ্যাঁ, এমনকি এত যে মাছ খায় বাঙালিরা, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে মানে ত্রিপুরা যে প্রায় 3-4 গুণ বেশি মাছ খায় মানুষ সারা ভারতের যে অ্যাভারেজ অনুযায়ী, কিন্তু এখানে ফিশ প্রোডাকশন খুবই কম সেই তুলনায়, মাথা পিছু পার ক্যাপিটা। হ্যাঁ, সেটা অনেকটা বাংলাদেশের মাছ, অন্ধ্রপ্রদেশের মাছ ইত্যাদি দিয়ে আমাদেরকে পোষাতে হচ্ছে। হ্যাঁ, কাজেই সব দিক থেকে কিন্তু আমরা বেশ একটা মানে বাজে অবস্থায় আছি। এবং আমরা মনে হয় না আমাদের যে ল্যান্ড প্যাটার্ন যেভাবে আছে এবং ঘনত্বের ব্যাপারটা যেভাবে আছে এবং পার ক্যাপিটা আমরা যদি ল্যান্ড ডিস্ট্রিবিউশন করি, তাহলে আমরা কোনোদিন সেলফ রিলায়েন্ট হতে পারবো মনে হচ্ছে না। আমরা মোটামুটি শেষ পর্যায়ে তৃতীয় পর্যায়ে যেটা প্রদীপ্ত বলেছিলেন, আপনি যেটা বলেছিলেন মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, কালোবাজারি রয়েছেন, জয়ন্তদা বলেছেন যে ইসি একটা রয়েছে সেখানে, সেই অর্থে কোনো সরকারি অভিযান এদের বিরুদ্ধে করে না, কালোবাজারিদের বিরুদ্ধে। এখন এই যে রাজ্যের মধ্যে যে উৎপাদন হচ্ছে, যে স্থানীয়ভাবে যে কৃষি উৎপাদন হচ্ছে বা কৃষকরা যা উৎপাদন করছে, এটা আমরা যদি দেখি যে কৃষকদের কিন্তু ফ্রি হ্যান্ড মুভমেন্ট কিন্তু করা, মানে ধরলাম একটা সোনামুড়া, এটা প্রচুর পরিমাণে কৃষি হচ্ছে, এরা কিন্তু ওই ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে সবজিটা নিয়ে গোলবাজার বা মহারাজগঞ্জ বাজার বা বটতলাতে কিন্তু নিজেরা এসে বিক্রি করতে পারছে না। এখানে যেটা আপনি বলছিলেন যে আড়তদার, ফরিয়ার, হ্যাঁ, মধ্যস্বত্বভোগীরা রয়েছে। এই ক্ষেত্রে প্রথমত হলো যে এই ক্ষেত্রে যদি সরকার এদের ফ্রি হ্যান্ড দেয়, মার্কেটটা ওরা নিজেদের চয়েস মতো মার্কেটে প্রোডাক্টও করবে, বিক্রিও করবে। এবং দ্বিতীয় যেটা হলো যে কৃষিজাত যে ফলনগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে মূল্য নিয়ন্ত্রণ করে সঠিক দাম কৃষকদের দিলে, আপনার কি মনে হয় কম্পারেটিভলি এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি রয়েছে আমাদের প্রতিদিনের জীবনে যেটা লাগে, এটা কি কন্ট্রোল করা যেতে কমতে পারে? এটা তো অবশ্যই করা যায়। মানে কৃষকদের তো এখন সাবসিডি তো দিতেই হবে, সেখানে সাবসিডি কমিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরা তো ভারতের থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা নয়। মানে ভারত সরকার যে নীতি আছে সেই নীতি অনুযায়ী ত্রিপুরাকে চলতে হচ্ছে। 1 নম্বর পয়েন্ট, ত্রিপুরা নিজস্ব রেভিনিউ নেই, ফলে তার ওখান থেকে যে মানে আমার খয়রাতিটা আসবে, খয়রাতি কথাটা অবশ্য ব্যবহার করা যথাযথ নয়, তবু এখন বলতে হচ্ছে, ঠিক আছে? তো এটার উপরই ডিপেন্ড করে চলতে হবে 1 নম্বর পয়েন্ট। সেটা যদি পাওয়া যায়, তাহলে একটা কেন্দ্রীয় নীতি যদি থাকে, তাহলে সেই নীতিটা অনুযায়ী ত্রিপুরাতে এই সাবসিডি স্কিমটা আসবে, যেখানে কৃষকদের এই সাবসিডিটা দেওয়া হবে। অর্থাৎ তার উৎপাদন ব্যয়ের বোঝাটাকে কমানোর জন্য একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে সে একটু শ্বাস ফেলার সুযোগ পাবে, সে উৎপাদনটাকে আরও বাড়াতে পারে, উৎপাদনটাকে নিয়ে সে আরও একটু নিজের মতো করে সেটাকে সে বাজারজাত করতে পারে। সেই বিষয়টা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এখন এই মুহূর্তে রেশনিং ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। রেশনিং ব্যবস্থা থাকতে হবে, না হলে কি হবে? পৃথিবীর বহু জায়গাতে রেশনিং ব্যবস্থা আছে, ইউরোপের বিভিন্ন জায়গায় রেশনিং ব্যবস্থা আছে, রেশনিং ব্যবস্থা উঠানো যায় না। সরকারি হস্তক্ষেপ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলিতেও আছে। এটা একটা ভুল ধারণা যে সেখানে সব কিছু ফ্রি মার্কেটে আছে। সরকারের দায়িত্ব আছে, জনগণের সেই সচেতনতা আছে বলে সেখানে সরকার দায়িত্ব নিতে বাধ্য হয়। কিন্তু আমাদের এখানে রেশনিং ব্যবস্থা তুলে দেওয়ার পরেও জনগণের ভেতর থেকে কিন্তু সেরকম ক্ষোভ প্রতিরোধ আসছে না। ফলে দেখা যাচ্ছে কি, আগে তো রেশন অনেক জিনিস পেতাম আমরা, আটা, ময়দা, সুজি, হ্যাঁ, কেরোসিন থেকে চিনি থেকে শুরু করে সব কিছু পেতাম। এখন চালটা কোনো রকমে পাওয়া যায়, চিনিও বন্ধ করে দেওয়া হয়েছে। তো আরও জিনিস, সবজিও দেওয়া উচিত রেশনে সেই সবজিটাও দেওয়া উচিত, মাছও দেওয়া উচিত। এইভাবে তো রেশনিং ব্যবস্থা করা উচিত। তাহলে তো কৃষকরাও দামটা পাবে,
সাধারণ মানুষও সেটা সুলভ মূল্যে কিনতে পারবে, তার ক্রয় ক্ষমতার মধ্যে সেটা পারবে। কিন্তু এই জায়গা থেকে হচ্ছে না পারছে সাধারণ মানুষ তার ক্রয় ক্ষমতা জিনিসটা কিনতে, এদিকে কৃষকরা চাষিরাও দাম পাচ্ছে না। এখন একটা বিষয় তো ঠিক আছে, পলি মাটির অভাব আছে, ত্রিপুরাতে উর্বরা শক্তি কম আছে, কিন্তু জাপান বা ইসরায়েলের যে গল্পটা ইদানিং খুব শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী বহুবার ইসরায়েল নিয়ে ঘুরে এসছেন, তো সেখানে তো ঊষর ভূমি, সেখানে তো জলও নেই। জাপানে যে মানে পার ক্যাপিটা মানে মানুষের অনুপাতে জাপানে কিন্তু জমি কম, জনঘনত্ব কিন্তু জাপান বা কোরিয়াতে অনেক বেশি, ভারতের থেকে অনেক বেশি, সেখানে সেরকম উর্বর জমিও নেই, তবু সেখানে ফসল ফলছে। জাপানে এরকমও আছে সারা বছরে 5 বার ফসল হয়, 5 বার ধান উৎপাদন হয়, এরকমও আছে, এরকম মানে ক্ষেত্র আছে। তো আমাদের এখানে দুফসলি জমি পাওয়াই মুশকিল হয়ে যায়। আসলে উন্নত চাষ পদ্ধতি, সে কৃষির ক্ষেত্রেই হোক কিংবা ফিশারির ক্ষেত্রেই হোক কিংবা পশুপালনের ক্ষেত্রেই হোক, সেটা তো সেভাবে করা হচ্ছে না, যেটা করা হচ্ছে দায়সারা করা হচ্ছে, উৎপাদন বাড়ানো যায় সেক্ষেত্রে। তার মানে এটা কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, এই উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে এটা পরিকল্পনা করা উচিত। পাশাপাশি সাবসিডি রেশনিং ব্যবস্থাটাকে আরো সক্রিয় করতে হবে, আরো বেশি মানে এটা মানে জীবন্ত করতে হবে। জয়ন্তদা, যেটা লাস্ট আমাদের কাছে আর 1 মিনিট সময় রয়েছে, যেটা এই কৃষিজাত পণ্য ছাড়াও যেটা চাল ডাল নুন যেটা বাইরে থেকে আসছে, এটা কিন্তু আমরা দেখছি এটা একটা কালোবাজারি হচ্ছে এবং একটা কৃত্রিম সমস্যার সৃষ্টি করে কিন্তু এটা 3 দিন 4 দিন পর পর কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। তেলের প্যাকেট আজকে 105 টাকা হলে কালকে 160 টাকা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ন্ত্রণটা কি মানে আরো কঠোর হওয়া দরকার এই সেক্টর? আমি তো প্রথমেই বলেছি সেভাবে কোনো সরকারি নিয়ন্ত্রণই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিয়ন্ত্রণ নেই এবং আইনকে কঠোরভাবে সেক্ষেত্রে প্রয়োগ করা উচিত। এবং কিছু মানুষকে যদি আইন অনুযায়ী যদি এরকম জেল ইত্যাদি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে, দৃষ্টান্তমূলক হবে, এক্সাম্পলারি। যদি এরকম এক্সাম্পল যদি সেট না করা যায়, তাহলে ভাবা হবে যে সরকার আমাদেরকে ইনডালজেন্স দিচ্ছে, কাজেই আমরা সেটা চালিয়ে দেবো। আরেকটা কথা, ভারতবর্ষ যখন তৈরি হয়েছিল, স্বাধীন হয়েছিল, তখন তার কনস্টিটিউশনে লেখা আছে ইটস এ সোশ্যালিস্ট স্টেট, এবং এটা একটা ওয়েলফেয়ার স্টেট, হ্যাঁ সেই জনকল্যাণকর, এবং যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কিন্তু ফ্রি হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে মানে সাধারণ মানুষের ওপর কেবল মানে চাপ কিন্তু বাড়ছেই। এখন হাসপাতালে সব কিছু কিনতে হয়, শিক্ষাও আমাদেরকে কিনতে হয়। কাজে আমরা আমাদের যে বেসিক যে ক্যারেক্টার, স্টেটের ক্যারেক্টার মানে রাষ্ট্রের চরিত্র কিন্তু আমরা হারিয়ে ফেলছি একদম। যেটা আমাদের প্যানেলিস্টরা যেটা আলোচনা করলেন, যে নিত্যপণ্য দ্রব্যের যে মূল্যবৃদ্ধি এবং এর ফলে একটা বিশাল দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে কিছু সাজেশনস আমাদের এই সংলাপ অনুষ্ঠান থেকে আমরা রাষ্ট্রের কাছে রাখলাম, আমাদের প্যানেলিস্টরা রাখলেন। একটা হলো রেশনিং ব্যবস্থার মাধ্যমে এগুলি করা, এবং কালোবাজারি এবং মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং কৃষির ক্ষেত্রে যেটা বিশেষ করে প্রদীপবাবু বললেন যে নতুন করে এটা পরিকল্পনা করা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের, 2 ফসলি 3 ফসলি। উনি জাপানের একটা উদাহরণ দিলেন যে একটা ইয়েতে 5 বার করে ফসল হচ্ছে। সুতরাং এগুলির মাধ্যমে, এবং সবচেয়ে শেষ কথা হলো জনগণ যারা সাফারার, যারা ভুক্তভোগী, তাদের তরফ থেকে একটা আর্জি, একটা কথা, একটা আবেদন সরকারের কাছে বা সরকারের কানে পৌঁছে দেওয়া, যাতে করে সরকার এই দিকটাতে নজর দেন। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু একটা আমাদের আজকের জীবনে একটা সবচেয়ে দুর্বিষহ দিক হয়ে উঠেছে, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত এবং বিলো প্রভার্টি লাইন যারা রয়েছেন, দারিদ্র সীমার নিচে যারা জনগণ রয়েছেন তাদের কাছে। সুতরাং এটা আমাদের রাজ্যে না, গোটা ভারতবর্ষের একটা বিশাল সমস্যা। সুতরাং এই যে আমাদের প্যানেলিস্টরা যেটা পর্যালোচনা করলেন, যে সাজেশন দিলেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করব আমাদের রাজ্য সরকার এগুলিতে চিন্তা ধারণা করবেন এবং এর সম্পর্কে এই দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিহত করতে একটা ব্যবস্থা নেবেন। আপনারা সংলাপ অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।